আসসালামু আলাইকুম। শুভ সন্ধ্যা। মানচিত্রের সীমানা পেরিয়ে আমরা যখন ভিন্ন কোনো দেশে পা রাখি, সাথে করে নিয়ে যাই এক মুঠো স্বপ্ন আর এক বুক দীর্ঘশ্বাস। মা বাবার মায়া, স্বদেশের মাটির গন্ধ, বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন সবাইকে ছেড়ে যখন আমরা অজানা এক দেশে নিজেকে গড়ে তোলার জন্য আসি, সেটার নামই হচ্ছে দেশান্তরী। আজ আমাদের সাথে আছেন রেজওয়ানা। তিনি 2022 সালে সেন্ট্রাল মিশিগান ইউনিভার্সিটিতে মাস্টার্স করতে আমেরিকা এসেছিলেন। আজ আমরা শুনবো তার সেই সংগ্রাম, টিকে থাকা এবং বিজয়ের গল্প। আসসালামু আলাইকুম, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, কেমন আছেন? জি, ভালো আছি। আপনি আপনি ভালো আছেন না? জি ভালো আছি না, আপনাদের দোয়ায়। আচ্ছা, আজ আমাদেরকে সময় দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনাদেরকেও ধন্যবাদ আমাকে আপনাদের প্রোগ্রামে আমন্ত্রিত করার জন্য, আর আপনাদের সাথে আমার লাইফের এই জার্নি শেয়ার করার জন্য। আপনাদেরকে সবাইকে, আপনাদের টিমকে ধন্যবাদ। ধন্যবাদ। আচ্ছা রেজওয়ানা, আমেরিকার এই ব্যস্ত জীবনের ভিড়ে বাংলাদেশের সেই দিনগুলোর কথাই খুব বেশি মনে পড়ে। সেখানকার জীবনটা আসলে আপনার কেমন ছিল? আসলে টোটালি ডিফারেন্ট একটা লাইফ। ইউএসএ তে আসা থেকে, মানে আসার পূর্বে প্ল্যান থেকে শুরু করে এখানে আসা পর্যন্ত যে জার্নিটা, সত্যি কথা বলতে যে অনেক কিছু, অনেক আপস অ্যান্ড ডাউন, অনেক কিছু স্যাক্রিফাইস করে আসলে আসা। বাংলাদেশের লাইফ অবভিয়াসলি অন্যরকম একটা লাইফ ছিল। আব্বু আম্মু ভাই সবাইকে মিলে হয় না যে একটা স্মুথ লাইফ থাকে আর কি। সো বিদেশে যখন আপনি দেশের বাইরে যখন আপনার পা রাখবেন, তখন যে আসল যে স্ট্রাগল ওইটা শুরু হয়। প্রতিটা মানুষের জন্যই আসলে অনেক কিছু ফেস করে আসলে সামনে আগায় আসতে হয়। তো বাংলাদেশের লাইফ অবভিয়াসলি খুবই ভালো ছিল। সেখানে জব, তারপরে ফ্যামিলি, সবকিছু মিলে সুন্দর একটা লাইফ ছিল। কাকে বেশি মিস আলহামদুলিল্লাহ। করেন এই মুহূর্তে, মানে সব সময় বলতে গেলে? সব সময় বলতে গেলে, টু বি ভেরি অনেস্ট, আমার একটা পেট আছে বাজিঙ্গা, ওকে আমি মিস করি এখনো। আচ্ছা, আপনার পেটের হ্যাঁ, নাম বাজিঙ্গা, রাইট? হ্যাঁ, আমার একটা বিড়াল আছে, ওর নাম বাজিঙ্গা। তো নাইস সব, এন্ড ইউনিক নেম। হ্যাঁ, আসলেই। সো ওকে আমি আসলে অনেক বেশি মিস করি এখনো। আর প্যারেন্টস, ভাই, ওদেরকে তো আসলে বলার অপেক্ষা রাখে না, এটা সবার জন্যই একই থাকে যে আমাদের সবাইকে ছেড়ে আসা প্রতিটা মুহূর্তেই আমরা মিস করি আসলে সবাইকে। তো জি, মাস্টার্স করার জন্য আপনি আমেরিকাকে কেন বেছে নিলেন? সত্যি কথা বলতে ভাইয়া, এটা আমার সেকেন্ড মাস্টার্স। প্রথম মাস্টার্স আমি এমবিএ করেছিলাম মালয়েশিয়া থেকে। সো এরপরে বাংলাদেশে, মালয়েশিয়া থেকে আমি আমি একটু শর্ট করে শেয়ার করি, ঠিক আছে? Sure. সো আমি ইউনাইটেড থেকে আমি আমার ব্যাচেলর শেষ করি। এরপর আমি এমবিএ করার জন্য মালয়েশিয়ায় পাড়ি জমাই। সো ওখানে প্রায় 2 বছর আমার এমবিএ কমপ্লিটের পরে আমি ওখানে জব করি প্রায় 1.5 বছরের মতো। দেন বাংলাদেশে ব্যাক করে দেন কর্পোরেটে জব করা। করার পর মনে হলো যে আচ্ছা ঠিক আছে, যেহেতু বাহিরে একটা হয় না যে থাকার মধ্যে একটা অভ্যস্ত হয়ে যে আমরা হচ্ছে বাইরের লাইফটা একটু আমরা মনে করি একটা স্মুথ হয় আছে, ঠিক আছে, সবকিছু মিলে। তো আমার কাছে মনে হচ্ছিল আচ্ছা একটু ট্রাই করে দেখতে পারি, হইলে হইলো, আছে না হলে নাই। তো অল অফ আ সার্টেনলি জাস্ট এরকম কোনো প্ল্যান করে আমি অ্যাপ্লাই করি নাই, হঠাৎ করে অ্যাপ্লাই করা। আর লাকিলি আমার প্রথমবারই ভার্সিটি থেকে ক্লিয়ার, ইন্টারভিউ ক্লিয়ার হয়ে যায়, আলহামদুলিল্লাহ। সো এইভাবেই আসা, এইভাবে কোনো প্ল্যান করে আমি আসলে যে আসবো, বাইরে আসার জন্য অনেকদিন ধরে প্ল্যান করতেছিলাম, এরকম কিছু করা হয় না সত্যি কথা বলতে। সো হয়ে গেছে, আচ্ছা ঠিক আছে, ভাবছি তাহলে যাই একটু যে হয় না, যেহেতু সবসময় অপরচুনিটিস তো পাওয়া যায় না আসলে। ইউএসএ আসাটা বড় একটা চ্যালেঞ্জ থাকে সব প্রতিটা স্টুডেন্টের জন্য মানুষের লাইফে। ভিসা পাওয়াটাও একটা চ্যালেঞ্জের ব্যাপার থাকে। সো প্রথমবারই যেহেতু ক্লিয়ার হয়ে গেছে, তো আমি পরে আর ভাবলাম আচ্ছা ঠিক আছে। ফ্যামিলির প্রতিক্রিয়া কেমন ছিল? ফ্যামিলির প্রতিক্রিয়া বলতে গেলে তারা খুবই নর্মাল ছিল যে হ্যাঁ হ্যাঁ হবেই, তোমার তো হবেই, আচ্ছা ঠিক আছে। আশা করে ব্যাপারটা, আচ্ছা ঠিক আছে, যাইতে চাচ্ছ যাও, পরে আবার ব্যাক করো, এমন না যে ওখানে থাকতে হবে। থাকে না যে আহ আমি আমি একটাই মেয়ে, আমার ছোট একটা ভাই আছে। সো বড় মেয়ে তো, সব আব্বু চাচ্ছিল যে দেশের বাইরে না আসি আর কি।
হয় না যে আচ্ছা ঠিক আছে একবার তো তুমি এমবিএ করে বাইরে থেকে আসছোই, হুম, ভালো হুম। জব করতেছো, তাহলে আবার যাবা? পরে আম্মুর সাপোর্ট ছিল, আম্মু বলছে আচ্ছা যাক, ও যেহেতু চাচ্ছে পড়তে যেতে, আর যেহেতু ওর অফার লেটারও চলে আসছে, ভিসাও ক্লিয়ার হয়ে গেছে, তো যাক, সমস্যা কি, 2 বছরেরই ব্যাপার। তো বিমানে ওঠার ঠিক আগ মুহূর্তে আপনার মধ্যে কি মানে ভয় কাজ করছিল নাকি প্রত্যাশাটাই বেশি কাজ করছিল? আসলে এমন এত মিক্স একটা প্রতিক্রিয়া ছিল ভাইয়া, মানে আসলে এখন যদি জিজ্ঞেস করেন অল অফ আ সার্টেন আমি এক্সপেক্ট করতে পারবো না। আমার কাছে পেড়ে আসার আগ মুহূর্তে মনে হইতেছিল আচ্ছা এখনই চোখ খুলবে আর দেখবো যে আমি বিছানায় শুয়ে আছি, মানে হয় না যে একটা ড্রিমের মধ্যে, একটা ঘোরের মধ্যে থাকে না, এরকম কিছু একটা। Right. বাট আহ, এত অল্প টাইমের মধ্যে, কারণ আমার ভিসা খুব শেষ মুহূর্তে হয়েছে, তো আমি মাঝখানে এরকম টাইম পাই নাই আর কি। আমার হাতে মাত্র 13 দিন না 14 দিন টাইম ছিল সবকিছু প্রিপারেশন, পেপারস গুছানোর জন্য, প্লাস থাকে না আসার আগে একটু টুকটাক শপিং থাকে, সবকিছু করার জন্য মাত্র আমার 10-12 দিন হাতে সময় পাইছি। তো তখন আমি আর বুঝি, মানে ওই টাইমটা আমি ইয়াই করতে পারি নাই যে আচ্ছা ঠিক আছে। পরে ইউএসএ তে যখন আমি চলে আসি তখন হয়তো বা আস্তে আস্তে প্রতিক্রিয়াগুলা শুরু হয়েছে, আচ্ছা ঠিক আছে মিস করা শুরু করছি ফ্যামিলিকে, বাসাকে, সবকিছু আর কি। আমাদের একজন দর্শক আপনার কাছে একটা কোশ্চেন করেছেন, নাম জি। হচ্ছে রায়হান চৌধুরী। তিনি জানতে চেয়েছেন যে ইউএসএ তে মেয়েদের পড়াশোনাটা কি খুব বেশি চ্যালেঞ্জিং কিনা? আহ ইউএসএ তে না, আমি বলবো ওয়ার্ল্ড ওয়াইডই অনেক বেশি চ্যালেঞ্জিং। রাইট। বিকজ বাহিরে যখন আপনি আসবেন ভাইয়া, এটার মধ্যে আপনার পিছিয়ে অনেক কিছুর একটা থাকে না, অনেক আমি ফার্স্টে আপনাকে বলছি যে অনেক কিছু স্যাক্রিফাইস, অনেক কিছু একটা প্রি প্ল্যান। অনেক সময় মেয়েদের একটু তাড়াতাড়ি বিয়ে হয়ে যায়, তারপর ফ্যামিলির সাপোর্ট থাকতে হয়, যদি বিয়ে না হয় বাবা মা বাইরে যেতে দিবে কিনা, থাকে না একা একা বাইরে যাচ্ছে, অনেক কিছু থাকে, টু বি তাদের একটা ভেরি টেনশন অনেস্ট, কাজ এগুলো করে। কিন্তু এখনো, হ্যাঁ, আমরা এগুলো চিন্তা করি। তো প্রতিটা মেয়ের জন্য, শুধু ইউএসএ তে না, প্রতিটা দেশে হয়তো বা আরো যেগুলো ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রি আছে, যে কোনো দেশে যাওয়ার আগে দেখা যায় মেয়েদেরকে অনেক কিছু অবস্টেকল ফেস করতে হয়, একটা চ্যালেঞ্জের মধ্যে থেকে যেতে হয়। ফ্যামিলি সাপোর্টটা অনেক বড় একটা ব্যাপার ভাইয়া। ফ্যামিলি সাপোর্ট থাকলে আসলে জিনিসগুলো অনেক স্মুথ হয়ে যায়। জি। So, তো সেন্ট্রাল মিশিগান ইউনিভার্সিটি, আপনার মাস্টার্স এর জন্য আপনি আমেরিকাতে যখন আসলেন, সো প্লেন থেকে নামার পরে প্রথম কোন জিনিসটা আপনাকে বেশি সারপ্রাইজ করেছিল? তখন কি আসলে স্নো ছিল ওই টাইমটা নাকি ছিল আমি না? যখন আসছি তখন অগস্ট ছিল, ওকে। তখন স্নো স্টার্ট হয় নাই। অ্যান্ড আসার পর আমি একদম 11:30 এ আমি ল্যান্ড করছি, আই মিন শেষ মুহূর্তে। তো ওই টাইমটা একদম অন্ধকার ছিল, এত লং জার্নি, ঠিক। তো সবকিছু মিলে, বাট লাকিলি আমি, আমার ফ্রেন্ডস ছিল, ঠিক আছে, ফ্রেন্ডের ফ্রেন্ড ছিল, তো তাদের তারা পিক করতে আসছিল এয়ারপোর্ট থেকে, তো ওখান থেকে আর ওই টেনশনটা করতে হয় নাই যে কিভাবে বাসায় যাব, কোথায় যাব, হোটেলে যে উঠতে হবে কিনা, তো বাসায় এসে উঠতে পারছিলাম আর কি ওই টাইমটা। ওই সাইডটা থেকে একটু রিল্যাক্সে ছিলাম যে নেমেই আসলে, কারণ এটাও একটা বড় ব্যাপার, নেমেই অবশ্যই। দেখা যায় যে হোটেলে যেতে হয় বা ভার্সিটি এরিয়াতে যাওয়াটা, যেহেতু এয়ারপোর্ট থেকে আমাদের ভার্সিটি অনেক দূরে, ওকে। লাইক মোর দেন 3 hours ড্রাইভ ওকে। এয়ারপোর্ট থেকে ইউনিভার্সিটি। সো অত রাত্রে ড্রাইভ করে ইউনিভার্সিটি এরিয়াতে যাওয়াটাও একটা বড় একটা রিস্কি ব্যাপার চ্যালেঞ্জের ছিল। ব্যাপার। জি। সো এই আর কি। তো এটা তো গেল আসলে আপনার আপনি যখন ল্যান্ড করলেন তখন তো রাত ছিল। সো আপনার সেন্ট্রাল মিশন ইউনিভার্সিটির সেই প্রথম দিনটা সম্পর্কে যদি কোনো কিছু এক্সপেরিয়েন্স শেয়ার করার থাকে আপনার, লাইক একটা ফার্স্ট ডে। মজার, হ্যাঁ, মজার একটা কাহিনী আছে, আমি বলি। ওকে। সেটা হচ্ছে যে ফার্স্ট যেদিন আমি যাই, তো আমাদেরকে তো হয় না ইউনিভার্সিটিতে যে চেক ইন করতে হয়, তারপরে ফ্যাকাল্টিদের সাথে আমাদের একটু জাস্ট দেখা সাক্ষাৎ করতে হয়। তো ওই সময় আমি আমার লাইব্রেরিতে গিয়েছিলাম চেক ইন করার জন্য, আমার অ্যাকাউন্ট থেকে আমি এবং আমার একটা ছোট বোন, যে আমার যে পার্স আমি লাইব্রেরিতে ছেড়েই চলে গেছি। সো সব সব থাকে না ক্রেডিট কার্ডস অ্যান্ড, রাইট। তখন তো মাত্র আসছি, থাক একটা অ্যামাউন্ট টাকা নিয়ে আসা, বা ডলার, নট টাকা, ডলার নিয়ে আসা, তো সবকিছু পার্সের মধ্যে রেখে আমি আহ একদম নির্বিকার হয়ে চলে গেছি, লাইব্রেরি থেকে বের হয়ে গেছি।
আফটার 2 hours পরে আমি হঠাৎ করে কোনো একটা কারণে আইডি কার্ড বের করার জন্য হয় না পার্স হুম হুম। খুঁজতেছিলাম, তখন দেখি আমার পার্স ব্যাগে নাই। আমার ছোট পার্সটা নাই আমার ব্যাগে। সো আমার তখন এক সিনিয়র ভাই আছেন, সজীব ভাই, উনার সাথে আমার ওই দিনই পরিচয় হয়। উনি সিনিয়র ছিলেন। তো উনি সবকিছু শুনে তাড়াতাড়ি করে আমাদেরকে ড্রাইভ করে, কারণ ইউনিভার্সিটি এরিয়া তো অনেক বড়। আচ্ছা। তো ওইখানে বলতেছে, আপু হেঁটে যাবেন, চলেন আপনাকে গাড়িতে করে লাইব্রেরিতে নিয়ে যাই, তাড়াতাড়ি যেতে পারবেন। যদি আল্লাহ সব সহায় হয় পেয়ে যাবেন, সমস্যা হয় না এখানে আসলে এই জিনিসগুলা। এবং লাকিলি 2 ঘন্টা পর যাওয়ার পরেও দেখি যে পার্স যেখানে রাখা, আমি যেই চেয়ারে বসছিলাম, যেই টেবিলে, ওইখানেই ওইটা ওইভাবে রাখা আছে, মানে কেউ টাচও করে নাই। সো হ্যাঁ, আলহামদুলিল্লাহ কোনো সমস্যা হয় নাই। তো এটা খুবই একটা মানে মজার একটা এক্সপিরিয়েন্স ছিল, আবার কিন্তু ভয়েরও। ঠিক মানে আছে, আপনার খারাপ শুরুটাও ভালো হয়ে গেল আর কি। খারাপ শুরুটা ভালো হয়ে গেল, হ্যাঁ। আচ্ছা। সো এরপর থেকে ওই ভাইয়াকে আমি অনেক থ্যাংক ইউ বলছি, যে ভাইয়া থ্যাংক ইউ এত তাড়াতাড়ি করে নিয়ে আসার জন্য। ওই সময়টা আসলে হাত পাও কাজ করতেছে না, যে হেঁটে যে যাব অত দূর, 30 মিনিটস হেঁটে, ওই সময় মাথাও কাজ করতেছিল না যে আচ্ছা যে পাবো কিনা, কারণ থাকে না সবকিছু ওইখানে ওইটাতেই সব ডকুমেন্টস ব্যাগ রেখে আমি জি, জি। চলে আসছি আর কি। তো আপনি তো এর আগেও মাস্টার্স বললেন যে মালয়েশিয়াতে জি জি করেছেন, জি দ্যাট জি জি মিনস আউট অফ ইউর হোমল্যান্ড। তো জি। সো লাইক বাংলাদেশ আর মালয়েশিয়া আর ইউএসএ, তো পড়ালেখার সিস্টেম বা পদ্ধতি কি টোটালি ভিন্ন? লাইক চাপটা কেমন লাগছিল আপনার আমি কাছে প্রথম প্রথম? আহ, আমি যখন এমবিএ করছি, এটা অনেক ব্যাক টু দা 2013। সো 10 বছর অলমোস্ট, নট 10 বছর, 8 বছরে অনেক কিছু তো চেঞ্জ হয়ে যায়। হুম হুম। টেকনোলজি অনেক কিছু চেঞ্জ হয়ে গেছে, অনেক ইমপ্রুভমেন্ট হয়ে গেছে, বাট কম বেশি পড়ালেখার যেই স্টাইলটা বা হয় না স্ট্যান্ডার্ডটা, আমার কাছে অলমোস্ট সেমই লাগছে। আমার কাছে মালয়েশিয়ার পড়ালেখার স্ট্যান্ডার্ডও মনে হয়েছে অনেক হাই। ওকে। সো আমি ইউএস এর আর পড়ালেখার যে একটা সিস্টেম থাকে, এটা হয় কি প্রতিটা ইউনিভার্সিটি কিছু কিছু জিনিস রুলস ফলো করে, কিছু কিছু সিস্টেম ফলো করে, তাদের নিজস্ব কিছু সিস্টেম থাকে। তো তারা চেষ্টা করে স্টুডেন্টদের জন্য যতটুকু আসলে সুবিধা প্রদান করা যায়। আচ্ছা। তো আমার কাছে মনে হয়েছে মালয়েশিয়া অনেক ফ্রেন্ডলি ছিল, প্রফেসর যারা ছিলেন বা ইউনিভার্সিটির যারা আমার ফ্রেন্ডসরা ছিল, সবাই অনেক ভালো ছিল। আর ইউএস এরও আমি সবাইকে খুবই খুবই আন্তরিক পাইছি, সবাইকে আমি আমার প্রতিটা ফ্যাকাল্টি, প্রতিটা ক্লাসমেটস, তারা খুবই হয় না যে খুবই ফ্রেন্ডলি। হুম হুম। তারা আসলে বোঝাই যায় না, বিদেশের মাটিতে না গেলে বোঝা যায় না যে আমরা একজন আরেকজনকে কতটা হেল্প করার জন্য সামনে আগায় আসি, হয় না, এটা প্রতিটা ক্ষেত্রে, এটা জি জি। আমার বলতেই হবে। সো এইটাই আর কি। ইউনিভার্সিটিরও পড়ালেখার মান ডেফিনেটলি ভালো। ইউএস এর পড়ালেখার মান অবভিয়াসলি এটা তো আর এক্সপ্লেন করার কিছু নাই, ডেফিনেটলি ভালো ওয়ার্ল্ড ওয়াইড, যেটা সার্টিফিকেটের ভ্যালু অনেক বেশি। সো হ্যাঁ, ভালো ছিল, সবকিছু মিলে ভালো ছিল। সো আপনার লাইক মিশিগানের, লাইক আমরা যেটা শুনেছি বা জানি যে মিশিগানের ট্রান্সপোর্টেশন সিস্টেমটা খুব একটা বেশি ডেভেলপ না। অ্যান্ড মিশিগান হচ্ছে লাইক প্রচন্ড পরিমাণে শীত, হাড় কাঁপানো টাইপ। প্রচুর। কেমন ফিল হচ্ছিল ওই সময়টায়? যখন আমি ফার্স্ট আসি ভাইয়া, আমি বলি অগাস্টের লাস্টের দিকে, তো তখন হালকা হালকা শীত পড়া শুরু হয়ে গেছে। আচ্ছা। সেপ্টেম্বর অক্টোবরের দিকে থেকে স্নো স্টার্ট হয়ে গেছে। আমার ফার্স্ট স্নো, মানে হয় না ফার্স্ট এক্সপিরিয়েন্স। আমি বাইরে থাকছি, এত জায়গায় গেছি, এত দেশে গেছি, বাট আমার স্নো কখনো এক্সপিরিয়েন্স করা হয়নি ওকে। ওইভাবে। অ্যান্ড তখন আমি হয় না যে আচ্ছা ড্রাইভিং লাইসেন্স নিব, কিন্তু আমি অনেক আগে থেকে ড্রাইভ করি, কিন্তু এখানে আসার পরে তো এক্সাম দিয়ে লাইসেন্স নিতে হবে। রাইট। থাকে না একটা, আচ্ছা আজকে যাচ্ছি কালকে যাচ্ছি, এই করতে করতে আমার ড্রাইভিং লাইসেন্স নিতেও 2 মান্থস এর বেশি লেগে গেছে। ততদিনে স্নো স্টার্ট হয়ে গেছে। বাট ওই সময় হতো কি, আপনি ছোট একটা কোথাও কিছু একটা কিনতে যাবেন, একটা গ্রসারির জন্য যাবেন, ওয়াক করে যেতে হতো। আচ্ছা। এই স্নোর মধ্যে ওয়াক করে যাওয়া আসলেই মানে হয় না যে শুধু হাড় কাঁপানো, ঠান্ডা না, প্রপারলি যদি আপনি কাভার করে না যান, তাহলে একদম আহ বলবো আসলে বোকামি ছাড়ার কিছু না, অসুস্থ হয়ে যাওয়ার মতো ঠান্ডা। হ্যাঁ, আর আরেকটা জিনিস যেটা আপনি জিজ্ঞেস করতেছিলেন, মিশিগানের ট্রান্সপোর্ট একটু জি জি।
ভালো না আসলে। সত্যি কথা রাইট। বলতে আমরা যেমন ভাবি যে ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রি গুলো ট্রান্সপোর্ট খুবই ভালো হবে, আই মিন বাস, ট্রেন, সবকিছু আর কি। এইখানে একদমই কিছু নেই। আই মিন ট্রেন সিস্টেম মানে এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়াটা আমি যেটা বলতেছি, হয় না যে আপনি হাফ অ্যান আওয়ার দূরে যাবেন, একটা ট্রেন আছে যেটা আপনি এক স্টপ থেকে আরেক স্টপে যাবেন অল্প সময়ের মধ্যে। এই সিস্টেমটা এখানে ট্রান্সপোর্ট সিস্টেমটা আসলে মিশিগানে একটু আসলে আমি বলবো খারাপ। সো যদি পার্সোনাল কার না থাকে তাহলে আসলে কমিউনিকেশনটা একটু টাফ, মানে কোথাও যাওয়া ট্রাভেল করাটা। আমাদের একজন দর্শক আপনাকে কোশ্চেন করেছে, লাইক ইউএসএ তে মাস্টার্স প্রোগ্রামের জন্য কোন সেশনটা ভালো এবং কোন সাবজেক্টটা মোস্ট ভ্যালুয়েবল কারেন্ট সিচুয়েশন অনুযায়ী, আপনার যদি কোনো আইডিয়া থাকে। আমার মতে আপাতত মোস্ট অফ দ্য স্টুডেন্ট আসলে ফলের জন্যই এনরোল করে, আচ্ছা। এটা অগাস্টের। সো আমি আর কোন সেশনটা ভালো বলতে গেলে কোন কিছু নেই, ঠিক আছে। তো প্রতিটা কিছু কিছু ইউনিভার্সিটি হয়তো বা ফলে কোনো সাবজেক্ট গুলো অফার করতেছে, কোনো কোনো ইউনিভার্সিটি স্প্রিং এ অফার করতেছে। সো ডিপেন্ডস অন দ্য আই মিন স্টেট ইউনিভার্সিটি, যে কোন ইউনিভার্সিটি থেকে কোন স্টুডেন্ট কোন ইউনিভার্সিটিতে আসলে এনরোল হতে চাচ্ছে। আচ্ছা। আর সাবজেক্টের অনুযায়ী আসলে ব্যাকগ্রাউন্ড অনুযায়ী যার যেটা হয়তো বা কেউ সায়েন্স ব্যাকগ্রাউন্ড, কেউ হচ্ছে কমার্স ব্যাকগ্রাউন্ড, ডিপেন্ড করতেছে যে এখন আসলে কে কোনটা মানে কোনটাতে ব্যাকগ্রাউন্ড হিসাবে আসলে। এন্ড ওয়াইজলি যদি আপনি সাবজেক্ট চুজ না করেন, আসলে আমি এটা বলবো স্টুডেন্টদেরকে ওয়াইজলি মানে আসার আগে এমন একটা না যে চিন্তা করে আসলে সাবজেক্টটা চুজ করা উচিত। ওভারঅল এমন না যে, যেমন বেসিকলি এখন যেমন হয় না যে এআই এর যুগ, সবকিছু সবাই এটা নিয়ে পড়ালেখা করতেছে, জবগুলো এখানে স্মুথ হচ্ছে, ঠিক আছে। এরকম এমন কোনো স্পেসিফিক আমি সাবজেক্ট এখন মেনশন করতে চাচ্ছি না, করলে হবে কি স্টুডেন্টরা ওটাতেই ফোকাস করবে বেশি। সো আমি স্টুডেন্টদেরকে সাজেস্ট করব যে তারা আসার আগে অবভিয়াসলি একটু সবকিছু নিয়ে স্টাডি করে, হয় না যে কারেন্ট সিচুয়েশনে কোনটা ভালো, জব মার্কেট কোনটার জন্য এখন আপাতত ভালো, এইটা যেন স্টাডি করে তারা যেন অ্যাপ্লাই করে তাদের ব্যাকগ্রাউন্ড অনুযায়ী। হঠাৎ করে একটা সাবজেক্ট অ্যাপ্লাই করে দিয়ে এখানে এসে যদি কোপ আপ করতে না পারে, কারণ কি শুধু কিন্তু টাইমের ব্যাপার না, এখানে একটা ইউএসএ তে পড়ালেখা কিন্তু অনেক কস্টলি, টু বি ভেরি অনেস্ট। আমাদের ইন্টারন্যাশনাল স্টুডেন্টদের জন্য একটা সেমিস্টারে আমাদেরকে অনেক ডলার গুনতে হয়। সো ওয়াইজলি যাতে সাবজেক্ট গুলো চুজ করে, যাতে এখানে এসে আসলে অনেক কিছু ফেস করতে না হয়। ওকে, ইয়া। দ্যাটস আ গ্রেট সাজেশন। সো লাইক ইউএসএ তে, কারণ এখানকার কমিউনিকেশন সিস্টেমটা টোটালি লাইক আমাদের কান্ট্রি থেকে ভিন্ন। সো ওখানে কি আপনার যে কমিউনিকেশন করার সময় যে ভাষার যে ভিন্নতা বা কথা বলার যে ধরনটা ছিল, সেগুলো নিয়ে কোনো রকম আড়ষ্টতা কাজ করতো কি প্রথম প্রথম? আমার জন্য খুব একটা প্রবলেম হয় নাই ভাইয়া। আমি আগেও যেহেতু বাইরে থাকছি, রাইট। ঠিক আছে। আমার আর এখানে যেহেতু ফার্স্ট ল্যাঙ্গুয়েজ ইংলিশ আমাদের, তো আমার মানে আমার সাইড থেকে আমি বলতেছি খুব একটা আমার জন্য প্রবলেম হয় নাই ওকে। কমিউনিকেশনে বা হ্যাঁ কমিউনিকেট করতে। আমার জন্য নর্মালি ছিল। মানে আমি বলবো না যে এটা খুব বড় একটা চ্যালেঞ্জিং পার্ট ছিল আমার জন্য, এরকম ছিল না। বাট নর্মাল, হ্যাঁ, কমিউনিকেশনে আমার এরকম খুব একটা প্রবলেম হয় নাই। আমেরিকান যে কালচারটা, তো সেই কালচারের মধ্যে সবচাইতে মানে বেশি জিনিস বেশি কোন কোন একটা লাইক কালচার আপনাকে সবচেয়ে বেশি অবাক করেছে? কালচার, লাইক আমেরিকান কালচারদের মধ্যে অনেক কিছু থাকে না, যেমন তারা হচ্ছে প্রচুর টাইম টু টাইম টাইম মেনটেন করে চলাফেরা করে, অথবা তাদের খাবারের যে হ্যাবিট বা তাদের যে এগুলো আগে থেকে কিছুটা জানা ছিল। এখানে আমি জাস্ট মনে করার চেষ্টা করতেছি, এখানে এসে আমি কোন জিনিসটা দেখছি যেটাতে আমার হয় না আমি একটু অবাক রাইট। হচ্ছি। হ্যাঁ, এখানে এসে কিছু কিছু জিনিস আছে, যেমন ওরা কিছু কিছু ফ্যামিলি আছে, ওরা আমি জানতাম না। এটা আমার কিছু আমেরিকান ফ্রেন্ড আছে, তারা বলতো যে আমার আমাকে তো প্যারেন্টসরা পছন্দ করে বিয়ে দিয়ে দিছে। তো আমি ভাবতাম এটা শুধু আমাদের কালচারেই হয় যে প্যারেন্টসরা পছন্দ করে, হয় না যে ছেলে মেয়েদেরকে বিয়ে দেয় বা কোনো প্রপোজাল নিয়ে আসে। ইউএসএ তে আমি জানতাম ইউএসএ তে সবাই নিজের পছন্দ করেই বিয়ে করে, হয় না যে নিজের জন্য নিজেই পছন্দ করে। এখানে হচ্ছে প্যারেন্টসরা পছন্দ করে
ছেলে মেয়েদের জন্য বিয়ে ঠিক করে দেয় এবং বলে যে না, বলে দেয় যে একে বিয়ে করতে হবে, আমি তোমার জন্য ঠিক করছি, তোমার একেই বিয়ে করতে হবে। তো আমার একটা ফ্রেন্ড ছিল, ও আমাকে এটা একদিন এক্সপ্লেইন করতেছে যে মানে আমার ফ্রেন্ডের ফ্রেন্ড, মানে আমার ফ্রেন্ড ওর ফ্রেন্ডের কথা বলতেছিল যে ওর তো এইভাবে প্রপোজাল আসছিল, আহ, ওর প্যারেন্টস নিয়ে আসছে এবং বলছে যে তোমার এখানে বিয়ে করতে হবে। আমি বলছি, আচ্ছা তোমাদের কালচার এরকম হয়? বলে হ্যাঁ এরকম হয়তো, মানে যাকে বলবে তার সাথে বিয়ে করতে হবে। সো এটা আমার আগে থেকে জানা ছিল না, ঠিক আছে। বাট ওরা যে খুব আর্লি টাইম মেনটেন করাটা পছন্দ, কিছু কিছু, সবাই না, যারা আছে যে ওরা একটু আর্লি টাইম মেনটেন করে খাওয়াটা, ঘুমানোটা, এটা খুব মেনটেন করে। মোস্ট অফ দ্য আমেরিকানই আমি দেখছি, যাদেরকে আমি পাইছি, যারা আমার ফ্রেন্ডরা আছে, ওরা খুবই দেখা যায় 9টার মধ্যে তারা, আই মিন নট ইভেন 9টা, 8টার মধ্যে তারা ডিনার শেষ করতেছে, 9টার মধ্যে তারা বেডে যাচ্ছে, সকালে উঠতেছে, ওয়াকে যাচ্ছে, মর্নিং ওয়াকে যাচ্ছে, এই ঠান্ডার মধ্যেও মর্নিং ওয়াকে যাচ্ছে। সো এই জিনিসগুলো তারা খুব ভালো মেনটেন করে আর কি, তাদের লাইফস্টাইলটা, এটা এটা খুব ভালো আসলে। আমার কাছে মনে হয় যে হওয়া উচিত আসলে আচ্ছা। প্রতিটা মানুষেরই। হ্যাঁ, তো আমরা তো মোটামুটি জানি যে আপনি যখন প্রথম বাইরে যাবেন, আপনার হয়তো বা কোনো বন্ধু, যেটা আপনি বলছিলেন যে আপনার সাথে আপনার একটা ফ্রেন্ড ছিল যখন আপনি ল্যান্ড করেছিলেন, জি 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 জি। তো উনি কি আমেরিকাতে থাকতো নাকি আপনার সাথে এসেছিল? না, আসলে ও আমার ফ্রেন্ড বললে ভুল হবে, ও আমার ছোট বোনের মতো, ঠিক আছে। আচ্ছা ওখানে আচ্ছা। আমার বাংলাদেশে ওর সাথে পরিচয় হয় আসার আগে। সামহাও ওর সাথে আমার হয় না যে ও যাচ্ছে, ও অ্যাপ্লাই করছে ইউনিভার্সিটি, সেম ইউনিভার্সিটিতে, তো ওর সাথে আমার যোগাযোগটা শুরু হয়। তো ওইভাবেই আসলে পরিচয়। তো আচ্ছা এখানে আসার পরে ওর ফ্রেন্ডের বাসাতে, আমি যে বলতেছিলাম না যে আসার পরে আমাকে পিক করছে একটা ফ্রেন্ডের ফ্রেন্ড, ওর কথাই বলতেছিলাম আর কি, যে ওর ফ্রেন্ড যে ছিল, ও ফ্যামিলি নিয়েই থাকে এখানে, ঠিক আছে। তো ওরা এসব পিক করছিল, তো ওই ওই সাপোর্টটা আমি ওর কাছ থেকে পাইছিলাম, ওটার জন্য আমি ওকে, আমি অলওয়েজ থ্যাঙ্কফুল ওর ওর প্রতি। আহ, তো আমি ওই সাপোর্ট আসলে বিদেশের মাটিতে না, ছোট ছোট জিনিসগুলো অনেক কিছু ম্যাটার করে। মানে রাইট। যখন, হ্যাঁ, যখন আমরা দেশে থাকি তখন আমরা অনেক কিছু মানে প্লেটে সার্ভ করে পাই, তো সে আছে হয় না যে হুম হুম। চিন্তা করতে হয় না, গাড়ির ড্রাইভারের কোনো কিছু চিন্তা করতে হয় না। এখানে আসার পর প্রতিটা ছোট ছোট জিনিসই কেউ যদি একটু হেল্প করে, তখন ওই জিনিসটা না এত ভালো লাগে। আর এবং আপনি তো মোটামুটি তাহলে সাপোর্টটা পেয়েছেন। আমি খুব, হ্যাঁ, আসলে টু বি ভেরি অনেস্ট, আমি খুব ভালো ওই সময় এই এতটুকু সাপোর্টই কিন্তু অনেক বড় সাপোর্ট পাওয়া। রাইট। ইউএসএ তে এসে কেউ একজন আপনাকে পিক করে তার বাসায় রাখতেছে, এটা অনেক বড় একটা সাপোর্ট আসলে, তো যে ওই সাপোর্টটা। পরবর্তীতে জি। পরবর্তীতে আপনি বাসা, লাইক ইউনিভার্সিটিতে বাসাটা ম্যানেজ করতে খুব বেশি প্রবলেম হয়েছিল? আহ, না, ইউনিভার্সিটি থেকে ওইভাবে বাসা ম্যানেজ করাটা আসলে আরো সিনিয়র ভাইয়ার আপুরা ছিল এবং আরো স্টুডেন্টরা ছিল। তো ইউনিভার্সিটি এরিয়াতেই কিছু আমাদের স্টুডেন্টদের থাকার জন্য হয় না, ছোট হুম। কন্ডো টাইপের, অ্যাপার্টমেন্ট টাইপের ওইভাবে আছে। আচ্ছা তো আচ্ছা। ওভাবে ম্যানেজ করতে ওভাবে খুব একটা হয় না। আর এখানে সবাই সবাইকে অনেক বেশি হেল্প করে, তো সো দেখা যায় যে একজন আরেকজনকে হেল্প করতেছে কোনোভাবে, এবং আহ, আরো বেশি করে আমাদের দেশে যখন আমরা একজন একজনকে হেল্প করি, বিদেশের মাটিতে না আরো অনেকে, নট অনেকে, সবাই দেখা যায় আরো হেল্প করার জন্য মানে হয় না যে একদম মুখে থাকে যে হ্যাঁ না আসলে করা উচিত। মানে জি। এখানে ওইভাবে আমরা চিন্তা করি না যে কে কোন কোথাকার, দেখা যায় সবাই সবাইকে ওইভাবেই ওই সাপোর্টটা দেওয়ার চেষ্টা করে আর কি। আচ্ছা আচ্ছা। তো আমাদের দুজন দর্শক আপনার জন্য কমেন্ট করেছেন। প্রথম কোশ্চেনটা করেছেন হচ্ছে যে ফার্স্ট টাইম যদি ইউএসসিটিতে, সরি, ফার্স্ট টাইম যদি ইউএসএ থেকে কোনো ফিমেল স্টুডেন্ট স্টাডি করতে আসে তাহলে তার কি রকম প্রিপারেশন নিয়ে আসা উচিত, এবং দ্বিতীয় কোশ্চেনটা হচ্ছে যে আরেকজন দর্শক জানতে চেয়েছেন যে মিশিগানে যদি মাস্টার্স জন্য আসতে চায় তাহলে কোন ইউনিভার্সিটিটা ভালো হতে পারে? এখন ফিমেল স্টুডেন্টের জন্য আসলে এরকম কোনো কিছু নাই। প্রতিটা স্টুডেন্টেরই কিছু না কিছু তো ফার্স্ট থেকে সাপোর্ট নিয়ে আসতে হবে, মানে একটা, সত্যি কথা বলতে, একটা ফাইন্যান্সিয়াল সাপোর্টটা নিয়ে আসা উচিত। আর হয় না যে এখানে এসে আপনি কারণ আপনি এখানে এসে সেমিস্টার ফি, আপনার বাস, অ্যাকোমোডেশন, প্রতিটা কিছুর জন্য এখানে, আর আমাদের তো এখানে ডলারের টাকা গুনতে হয়, এখানে টাকা। সো একটা ফাইন্যান্সিয়াল একটা সাপোর্টটা খুব দরকার। সো ফিমেল স্টুডেন্টদের জন্য আমি বলবো না আলাদা করে কোনো কিছু ব্যাকআপ নিয়ে প্ল্যান নিয়ে আসতে হবে বা কিছু, বাট একটু জাস্ট সতর্ক থাকা উচিত। মানে হয় না যে
প্রতিটা যেহেতু আমি ফার্স্টে বলতেছিলাম যে আপনিও জিজ্ঞেস করতেছিলাম যে কমিউনিকেশনের একটা প্রবলেম আছে, রাইট। তো আমি ছেলেদেরকে মেয়েদেরকে সবাইকে সাজেস্ট করব যে ড্রাইভিংটা শিখে আসা উচিত যদি মিশিগানে আসতে হয়। কারণ আচ্ছা এখানে ট্রান্সপোর্ট একটু প্রবলেম আছে, পার্সোনাল গাড়ি ছাড়া আসলে মুভ করাটা একটু টাফ। আমি বলবো না যে ইম্পসিবল, আচ্ছা আচ্ছা। উবার আছে, বাট ফ্রেন্ডসরা থাকে, হেল্প করে, বাট একটা জিনিস থাকে না যে আম, শিখে শিখে আসা উচিত আর কি, তাহলে এখানে অনেক বড় একটা সাপোর্ট হয়। আরেকটা কোশ্চেন করছিলেন ভাইয়া আপনি। একটা কোশ্চেন ছিল হচ্ছে যে যদি মিশিগানে কেউ পড়ালেখা করতে চায়, লাইক মাস্টার্স করতে চায়, তাহলে কোন ইউনিভার্সিটিটা বেটার হতে পারে? আমি তো লাইক আমার ইউনিভার্সিটি বলবো, সেন্ট্রাল মিশিগান অবভিয়াসলি one of the best universities, so uh, uh, তারা মানে খুব আন্তর্জাতিক আন্তর্জাতিক নারী দিবস 2-3 দিন পরে। সো আমরা দেখছি যে নারীরাই প্রচুর কমেন্ট করে জানতে চাচ্ছে উইমেন এম্পাওয়ারমেন্ট একদম একদম। সো আপনি একটু বলছিলেন যে লাইক ফিনান্সিয়ালি প্রিপেয়ার্ড হয়ে আসা, অথবা জি জি বাসা ম্যানেজ করে আসা, অথবা ড্রাইভিং ম্যানেজ করে আসা, জি জি এবং যেহেতু একজন মেয়ে যখন একা পড়ালেখা করতে আসে তখন বাবা মা একটু টেনশনেই থাকে। জি জি সো এরকম ভাবে কোনো সময় কি এমন আপনার কাছে মনে হয়েছে যে আপনি খুব চ্যালেঞ্জে পড়ে গেছেন, নিজেকে হারিয়ে ফেলতে মন চাচ্ছে, রাতের বেলা বালিশে মুখ গেজে কান্নাকাটি করছেন বা কিছু, লাইক এই টাইপের কোনো বালিশে কি হয়েছে কিনা? বালিশে মুখ গুজে কান্নাকাটি মানে কালকে রাতেও করছি। আচ্ছা। এই কান্নাকাটি কখনো শেষ হয় না ভাইয়া, কারণ একটা লাইফ এখানে আসার পর আম, আমি আহ, আসলে সত্যি কথা বলতে ফ্যামিলিকে তো আমরা মিস করি প্রতিটা মুহূর্তে, প্রতিটা ক্ষেত্রে। কোনো রোজা রামাদান মান্থ খারাপ লাগে, স্বাভাবিক মিস করি। ইফতারির টেবিলে সেহরির সময়, তাই না? তো প্রতিটা ক্ষেত্রে কালকে রাতেও মনে হচ্ছিল বাসার কথা। তো আসার পরে ওভাবে আমি আসলে ওরকম কোনো সিচুয়েশন আসলে ফেস করি নাই ভাইয়া যে নিজেকে হারিয়ে ফেলতে মন চাচ্ছিল। বাট প্রতিটা দিনই স্টিল নাও, এটা 3.5 বছর, অলমোস্ট 3.5 বছর আমার আসার। তো প্রতিটা দিনই দেখা গেছে নতুন নতুন চ্যালেঞ্জ ফেস করতে হয়েছে। আচ্ছা। ক্লাসে যাওয়া, প্রথমে যখন গাড়ি ছিল না তখন একরকম চ্যালেঞ্জ ফেস করছি, এবং এখন তো টু বি ভেরি অনেস্ট প্রতিটা জিনিস নিজের করতে হয়। ফর এক্সাম্পল গাড়ির ইন্স্যুরেন্স থেকে শুরু করে, হয় না যে গ্রোসারিজটাও নিজের করতে হয়। ছোট একটা আম, আহ, কি বলবো, ছোট একটা পেন কিনতে গেলেও নিজের যেতে হয়। সো এখানে আমরা আসলে তখন প্রতিটা মানুষের, বাংলাদেশের প্রতিটা মানুষের মর্ম আমরা বুঝতে পারি। আসলে থাকে না যে আমাদের যারা হেল্প করে আমাদের রাইট। লাইফে, ডেইলি লাইফে বাংলাদেশে, তখন তাদের মর্মটা আরো বেশি আমরা বুঝতে পারি যে তারা আমাদের লাইফে কতটা ইম্পর্টেন্ট আসলে। তো অবস্টেকল আমি বলবো ভাই ওইভাবে কোনো চ্যালেঞ্জ ফেস করতে হয় নাই, কিন্তু প্রতিটা দিনই আপনাকে কিছু না কিছু জিনিস, নতুন নতুন জিনিস আপনাকে সম্মুখীন হতেই হয়। ধরেন আপনি একটা জায়গায় যাবেন, আপনি জানতেছেন না কিভাবে যেতে হবে, ওইটাও আপনার জন্য একটা চ্যালেঞ্জ। ঠিক আছে, আপনি মনে করেন আহ, কিছু নতুন ফ্রেন্ডস এর সাথে আপনি হ্যাং আউট করতে যাচ্ছেন, ওটাও একটা আপনার জন্য চ্যালেঞ্জ। আবার প্রতিটা ক্ষেত্রে একটা করে দেখা যায় নতুন নতুন প্রতিটা দিনই আপনার জন্য একটা চ্যালেঞ্জ এখন পর্যন্ত আমি ফেস করতেছি। তো জার্নিতে, হ্যাঁ। তো এই তো এই যে চ্যালেঞ্জ গুলো আপনি ফেস করেন, জি জি লাইক জি। যখন মনে হয় যে না আমার সামনে তো পথটা বন্ধ, তখন আপনাকে আসলে শক্তিটা কে দেয়, লাইক শক্তির উৎসটা কি না, আছে? আমি মনে করি পথ বন্ধ করা যাবে না। ওকে। পথ বন্ধ কখনোই হয় না। একটা পথ বন্ধ হয়ে গেলে আপনাকে অবশ্যই দুইটা পথ আল্লাহ খুলে দেন। ঠিক আছে, আমি যখনই মনে করি যে আমার পথগুলো বন্ধ হয়ে আসতেছে, আমি আহ, আল্লাহর কাছে চাওয়া ছাড়া আর কিছু করি না, টু বি ভেরি অনেস্ট। আমি মনে হয় যে একমাত্র আল্লাহই পারে সবকিছু আসলে স্মুথ করে দিতে। সো কাউকে মিস করি বলতে কি, যখন ছোট ছোট জিনিসগুলা অনেক বেশি হয় না যে বাসার যদি কিছু হয় যে আসলে বাসায় যে রান্না করে খেতে হবে, তখন আম্মুকে মিস করি। তারপরে বাইরের কোনো কাজ করতে হবে, যেমন থাকে না যে আহ, গাড়ির ইন্স্যুরেন্স দিতে যেতে হবে, বা
কোনো কিছু একটা করতে যেতে হবে, অফিসিয়াল ওয়ার্ক, ব্যাংকে যেতে হবে, তখন আব্বুকে মিস করি। লাইক খেয়ে খাওয়া নিয়ে টেনশন করতে হতো না বাংলাদেশে, মা খালি উঠে তো এসো খেয়ে যাও, ভাত খেতে বসো, রাইট? কিছু করতে হবে না, কিছু করতে হতো না, নিচে যে মানে হয় না যে গাড়ি ড্রাইভার সব রেডি, তুমি যাচ্ছ কোথাও, সবকিছু মেলে। তো ওই জিনিসগুলো আসলে টু বি ভেরি অনেস্ট, এবং এটা একটা জিনিস ভালো, মানুষকে মেন্টালি অনেক স্ট্রং করে দেয়, যে রাইট। কার উপর যে ডিপেন্ডেন্ট হওয়া, মানে নিজেও যে সবকিছু ম্যানেজ করে সামনে আগায় যাওয়া যায়, এটা আসলে শিখার জন্য মানুষ প্রতিটা মানুষকে একবার হলেও বিদেশে আসা উচিত, বিদেশে বিদেশের আসা উচিত, মাটিতে রাইট। পা রাখা উচিত, তাহলে বোঝা যায় যে আসলে কোনো লাইফ কি? কাজই ছোট না, লাইফ কি। ঠিক আছে, যে এই স্নোর মধ্যে, 6 ইঞ্চি স্নোর মধ্যে ওয়াক করে, যে গ্রোসারি করে আবার ওই ব্যাগ হাতে নিয়ে যে বাসায় ব্যাক করা যায়, এটা বাইরে না আসলে আসলে বোঝা যায় না ভাইয়া। এই এক্সপিরিয়েন্স গুলো আপনাকে ফেস করে তারপরে এক্সপিরিয়েন্স গুলো করতে হয়, মুখে বললে আসলে মানুষ বুঝবে না এই স্ট্রাগল গুলো। আমরা এখন একটা ছোট বিরতি নিচ্ছি, চা বিরতি। আমরা জি খুব জি শীঘ্রই আবার ফিরে আসবো। জি ভাইয়া, সবাই থ্যাংক আমাদের সাথেই থাকবেন, দর্শকরা।
কোনো টাকা পয়সা পাবো না? আসসালামু আলাইকুম সবাইকে আবার। আমরা শুনছিলাম রেজওয়ানার কথা। ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য রেজওয়ানা। জি, আপনাকেও ধন্যবাদ ভাইয়া। সো আপনি কিছু শেয়ার করছিলেন যে আপনার কিছুটা স্ট্রাগলের সময় যে মেন্টালি স্ট্রং থাকতে হবে সেটার ব্যাপারে। সো এই যে ইউএসএ তে আসলেন, ইউএসএ তে আসার পরে ফ্যামিলি বাদে এমন কোনো পরামর্শ কি আপনাকে কেউ দিয়েছিল যেটা আপনাকে মনে হয়েছে যে আপনাকে অনেক হেল্প করেছে? আসলে এখানে সত্যি কথা বলতে কি ভাইয়া, যখন আপনি আসবেন নতুন একটা জায়গায়, প্রতিটা মানুষ তো ডিফারেন্ট। প্রতিটা মানুষের কাছ থেকে শেখার অনেক কিছু আছে। রাইট। যে আহ, ছোট একটা জিনিস মনে করেন আপনি কোথাও একটা যেতে হবে বা কোথাও একটা হয় না ক্লাসরুমে একটা ছোট একটা জিনিস সবকিছুই শেখার অনেক কিছু আছে। তো স্পেসিফিক করে কারো নাম মেনশন করাটা আসলে একটু টাফ যে কারো কাছ থেকে হয় না যে কোনো সাজেশন নিয়েছি বা পেয়েছি। আমি বলবো যে আহ, সবার কাছ থেকেই কিছু কিছু হয় না, কিছু কিছু শিখেছি, কিছু কিছু আম, ভালো জিনিস পেয়েছি। তো প্রতিটা এখনো এখনো পেয়ে যাচ্ছি। এখনো নতুন, নতুন মানুষের সাথে মেশা, আ নতুন, নতুন জিনিস চ্যালেঞ্জ ফেস করা। প্রতিটা মানুষের কাছ থেকেই আসলে শেখার অনেক কিছু আছে। বাইরে আসলে তো ওই জিনিসটা আরো আসলে আমরা অনেক আ বড় আকারে ফেস করি। কারণ কি অনেক কিছু এখানে আমরা অনেক কিছু প্ল্যান করি কিন্তু বাইরে আসি যে এটা এইভাবে করব, এটা এখানে হবে। আসলে সবসময় কিন্তু জিনিসগুলো ওইভাবে হয় না। আসলে এত জি। স্মুথলি হয় না। সো আ আমি বাইরে আসার ক্ষেত্রে একটা একটা জিনিস নট অনলি স্টুডেন্ট, সবার জন্যই আমি আসলে একটা সাজেশন দিতে চাই যে মেন্টালি একটু প্রিপেয়ার হয়ে আসাটা। যে এখানে যে সবকিছু অতটা স্মুথ হয় না। ঠিক আছে? যেভাবে আমরা চিন্তা করে আসবো সেভাবেই যে হবে জিনিসগুলা, প্রতিটা স্টেপ। তো এইটা যাতে একটু মেন্টালি তারা একটু স্ট্রং হয়ে আসে। কারণ যখন আ যদি ফ্যামিলি থাকে তাহলে তো ভেরি আলহামদুলিল্লাহ, তাই না? যে ওদের সাপোর্ট পাওয়া যায়। যদি একা কেউ আসে, আমি তাদের জন্য বলতেছি আরকি। যে একাটা আসে। যেমন আমার মিশিগানে আ আ রিলেটিভ বলতে এরকম কেউ কিছু নেই। ঠিক ওকে। আছে? আমার যারা আছে বাকি বাকি বাহি আ মানে অন্যান্য স্টেটে আছে। তো আমার জন্য যেমন ১ম থেকেই তো জাস্ট আমি ওইভাবেই আমার আসতে হইছে। আমার প্যারেন্টস আমাকে যেমন আমার আমার ফাদার আ উনি আমাকে খুব সুন্দর করে একটা কথা বলেছিল যে, আম ২ টা জিনিস মনে রাখবা বাইরে গেলে। ইউএসএ তে গেলে বেসিক্যালি বলছে যখন বাইরে যাচ্ছ ২ টা জিনিস মনে রাখবা যে, আ কোন কিছুতে ভয় পাবা না। ঠিক আছে? প্রতিটা সবকিছুরই একটা সলিউশন থাকে। রাইট। তোমার ওই সলিউশনটা খুঁজে বের করতে হবে। যে তুমি সলিউশনটা কোথায় আছে? কেউ তোমাকে এনে সামনে দিয়ে যাবে না। যেহেতু তুমি বাইরে যাচ্ছই, একটা মন স্থির করছো যে তুমি পড়তে যাবা ইউএসএ মতো। কারণ আমার ফাদারও ইউএসএ তে ছিলেন। আচ্ছা, আচ্ছা। তো আ তো আব্বু এই সুন্দর করে একটা জিনিস আমাকে এক্সপ্লেইন করে বুঝায় আ আসার আগে আরেকটা জিনিস বলছে, যদি আ পুলিশ পুল ওভার করে গাড়ি থেকে নামবা না। স্টিয়ারিং এ হাত দিয়ে বসে থাকবা। কারণ আমরা হয় না যে দেশে কি হয় পুলিশ পুল ওভার করলে আমরা আহ, গ্লাসটা বাড়ি থেকে নামিয়ে। বের হয়ে কথা বলার চেষ্টা করি যে এটা ভুল হয় নাই, সরি, বাট এখানে এই জিনিসটা করবা না। সো এই দুইটা জিনিস আমাকে সুন্দর করে বুঝায়, মানে আসার আগের দিন সে আমাকে এক্সপ্লেন করতেছিল, এখন আমার জিনিসটা মাথায় আছে। অলওয়েজ হাতটা ভিজিবল রাখতে হবে স্টিয়ারিং এর উপর। হাতটা স্টিয়ারিং এর উপর রেখে ভিজিবল রাখতে হবে, কোনো মুভমেন্ট করা যাবে না। রাইট। এই জিনিসটা এটা এটা কিন্তু আসলেই সত্যি, আমরা এখন হেসে হেসে বলতেছি, বাট এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। রাইট। যারা ড্রাইভ করে, যারা জানে না, এটা জিনিসটা আমি জানতাম না। ওকে। আমার ফাদার যখন আমাকে বললাম, আমি বললাম, আব্বু আমি এটা জানতাম না। বলে হ্যাঁ আসলে এই জিনিসটা ইউএসএ এই জিনিসটা তারা খুবই, কারণ তাদের দে ডু হ্যাভ দ্য রাইট তোমাকে শুট করার। সো এমন কিছু করবা না যাতে আহ, তাদের তার চান্সটা পেয়ে যায়, রাইট। তো আমরা তো বাঙালিরা প্রচুর পরিমাণে স্পাইসি খাবার পছন্দ করি, রাইট? জি, আমেরিকানটা কি আমি স্পাইসি তো খাবার করি, খায়? হ্যাঁ। ইউএস এর যারা ওরা একদমই স্পাইসেস খায় না। ওরা অমলেটেও সল্ট খায় না। মানে কোনো ফুডেই তারা সল্ট টাইপের জিনিস ইউজ করে না। আমরা যেমন আহ
সব খুবই আসলে ঝাল মশলা দিয়ে একদম ভুনা ভুনা খাবার পছন্দ করি, ওরা এগুলো জিনিস একদমই পছন্দ করে না, আমার মানে মেইন পছন্দ করে না আমি বলবো না, বাট ওদের ওদের কালচার অনুযায়ী ওরা ওই ফুড হ্যাবিট ওদের ডিফারেন্ট। এখন হচ্ছে আপনার কাছে মেইন কোশ্চেনটা, তো জি আপনি আপনার ইউনিভার্সিটি এরিয়াতে বা আশেপাশে আপনি জি যে জি বললেন যে আপনি 6 ইঞ্চি স্নোতে হেঁটে হেঁটে গ্রোসারিজ নিয়ে তারপরে বাসায় ব্যাক করতেন, অবভিয়াসলি রান্নাও নিজেকে করতে হতো, আপনি কি রান্না আগে আগে থেকে পারতেন? জি ভাইয়া, আচ্ছা। অনেক তো আগে থেকে মানে না বাট বলবো ছোট থেকে, হ্যাঁ ছোট থেকেই যখন আমি ক্লাস 6-7 পড়ি আচ্ছা। তখন আমার হয় শখ থাকে না রান্না করে বাসার মানুষকে খাওয়ানো, ট্রাই হুম। করানো, নতুন নতুন আইটেম ট্রাই করানো, তো আমি করতাম আর কি, সো রান্নাটা আমার জানা ছিল আর কি। তো এই যে স্পাইসেস গুলো আমরা যে খাই, লাইক পছন্দ করি, লাইক হলুদ, মরিচ, মরিচ জিরা, ফ্রাই, গুঁড়া, ধনিয়া, কত কিছু না? তো অনেক কিছু অনেক কিছু। এগুলো কি আপনার ইউনিভার্সিটিতে অ্যাভেলেবেল ছিল কিনা, নাকি আপনি বাংলাদেশ থেকে নিয়ে এসেছেন? না আমি বাংলাদেশ থেকে কিছু নিয়ে আসিনি। আচ্ছা আচ্ছা। এখানে অ্যাভেলেবেল বলতে হ্যাঁ পাওয়া যায়, ইউএসএ তে সবই পাওয়া যায়, আপনি আহ, বাঙালি, ইন্ডিয়ান, পাকিস্তানি মশলা সব পাবেন, ঠিক আছে এখানে অ্যাভেলেবেল থাকে, একটু হয়তো বা খুঁজতে হয়, ওকে। বাট পাওয়া যায়, অ্যাভেলেবেল থাকে ভাইয়া জি। আচ্ছা। তো এটাও একটা ভালো পয়েন্ট, আপনি যখন স্টুডেন্টরা আসবে তারা মনে করে যে ওখানে যে পাওয়া যাবে কিনা, হয় না যে নিয়ে যেতে হবে হুম। কিনা বাংলাদেশ থেকে, আমি বলবো যে এতটা টেনশন করার কিছু নেই, ইউএসএতে সবই পাওয়া যায়, সব জায়গাতেই কম বেশি পাওয়া যায়। আহ, স্পাইস তো পাওয়া যাক আর না যাক, রান্না হাতটা ভালো করে আসতে হবে অবশ্যই, রাইট? একদিন আমি অ্যাটলিস্ট বেসিক কিছু শিখে আসাটা উচিত, না হলে আসলে একটু তো টাফ, যদি কেউ মনে করে এসে যে বাইরে খাবো হুম। তাহলে একটা অন্য কথা, যদি বাসার খাবারের প্রতি হয় না যে না, আমাদের যেমন বাঙালিদের থাকে যে ভাত খেতেই হবে একবেলা অ্যাটলিস্ট, হুম। হুম। তো গরুর মাংস দিয়ে নাহলে মুরগির মাংস দিয়ে, হয় না? তো হুম। যদি এরকম কোনো থাকে যে না খেতেই হবে, তাহলে কিছু কিছু বেসিক আইডিয়া নিয়ে আসা উচিত, শিখে আসা আচ্ছা। উচিত আসলে। তো আমেরিকাতে আপনি তো বললেন যে অলমোস্ট 3.5 ইয়ার্স। ঈদ আহ ঈদ কয়টা গেল? 3টা, রাইট? না, 6টা। 6টা, কেমন কাটছে আপনার ঈদ? এবং সামনে আরেকটা চলে আসলো প্রায়, যেহেতু অলমোস্ট রমজান মাস চলছে। 15 হ্যাঁ, কেমন কাটছে আপনার ঈদ, বা 14 কেমন কাটানোর প্ল্যান আছে? সত্যি কথা বলতে ভাইয়া, কাটানো ঈদগুলো আসলে ফ্যামিলি ছাড়া ঈদগুলো আসলে যেরকম হয় ঈদের দিন কি ক্লাস করেছিলেন? না, আমি আমি ঈদের দিন কোনো ক্লাস পাইনি। আচ্ছা, লাকি ঠিক আপনি। আছে, আমি আমি লাকি, হ্যাঁ আমি ঈদের দিন কোনো ক্লাস পাইনি, আমার মনে হয় থাকলেও আমি করতাম না। তো রোজার মধ্যে পেয়েছি, বাট ঈদের দিন ক্লাস পাই নাই। আর ফ্যামিলি ছাড়া ঈদ, জি ভাইয়া সরি ভাইয়া, আনসার না না, ঠিক আছে, বলুন, আপনি শেষ করুন। না আমি বলতে চাচ্ছিলাম যে ফ্যামিলি ছাড়া ঈদ আসলে এখানে যারা আমাদের ফ্রেন্ডসরা হয় বা হয় না যে ফ্যামিলিদের সাথে কিছু কিছু ফ্যামিলির সাথে পরিচয় হয়, তাদের সাথে আসলে ঈদ, নিজের ফ্যামিলি বাদে ঈদ আসলে ওইটাকে ঈদ মনে হয় না অবভিয়াসলি আমার কাছে, তো আমি মিস করি, ফ্যামিলিকে মিস করি, প্রতিটা ক্ষেত্রেই মিস করি। বাট এখানে যাদেরকে পেয়েছি নতুন নতুন হয় না যে আমার অনেক সিনিয়র ভাইয়ারা আপুরা আছে, জুনিয়র ভাইয়ারা আপুরা আছে, ফ্রেন্ডস আছে, ওরাও ফ্যামিলির মতোই হয়ে যায়, ওরা দেখা যায় যে আমরা সবাই একসাথে চাঁদ রাতে কিছু হয় না, এখানে মেলা হচ্ছে, মেলায় যাচ্ছি, হ্যাঁ হাতে মেহেদি পরা, একসাথে বসে একসাথে একই রকম কাপড় আহ কেনা হচ্ছে, ম্যাচিং করে দেখা যাচ্ছে জুয়েলারি বা মেয়েরা যেটা আমরা করি, হয় না যে অর্নামেন্টস কিনে ইয়ে করি। তো আসলে মন খারাপ করে থাকার আসলে, আমরা যদি এখন মন খারাপ করে থাকি দেখা যায় আমাদের বাংলাদেশ থেকে আমাদের ফ্যামিলিরাও মন খারাপ করে যে আচ্ছা ঠিক আছে একা একা আসো, মন খারাপ করে আসো একটা ঈদের দিন। সো আমরা ট্রাই করি আসলে সবাইকে মিলে এখানে যারা আছে ওদেরকে নিয়ে আহ হয় না ছোট ছোট অকেশন গুলা উপভোগ করার, জি। আনন্দ ভাগ করে নেওয়ার, এই আর কি ভাইয়া। তাহলে সো দ্যাট মিনস লাইক দেশি ভাইবস অ্যাভেলেবল। জি জি ভাইয়া, আমি মিশিগানে একটু কম, ওকে। নিউ ইয়র্ক বাকি আরো যেসব স্টেট গুলো আছে ওটাতে তো অনেক বেশি, বিশেষ করে নিউ ইয়র্কে তো একদম দেশি ভাইবস পুরাই পাওয়া যায়। আচ্ছা আচ্ছা। তো আপনার তো গ্রাজুয়েশন শেষ, রাইট? জি তো আপনি এই যে গ্রাজুয়েশনটা
করলেন, গ্রাজুয়েশন শেষ হওয়ার পরে যখন সার্টিফিকেটটা হাতে পেলেন, তখন আপনার মানে কেমন ফিল হচ্ছিল? তখন কি আমি মনে হচ্ছিল এই যে 2 বছর? আমি আমি গেস করতেছিলাম এরকম কোন একটা কোশ্চেন আমার জন্য আসবে এবং আমি এটার জন্য ওয়েট করতেছিলাম। ওকে। সেটা হচ্ছে আমার গ্রাজুয়েশনের সময় আমি লাকিলি আমার আব্বু আম্মু ভাইয়া এখানে ছিল আমার সাথে। ও সো তো লাকি। আমার জি 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 আই এম সো লাকি, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। সো তারা 1 মাসের জন্য আমি 2024 এর ডিসেম্বরে আমার 14 তারিখে গ্রাজুয়েশন ছিল, তারা 1 মাসের জন্য এসেছিল আহ, আমার সাথে আহ, থাকার জন্য। তো ওই টাইমটাতে আব্বু আম্মু ভাই আমার সাথেই ছিল। সো আসলে খুবই স্বাভাবিক, মানে আমি বলে বোঝাতে পারবো না, মানে এই এক্সপিরিয়েন্সটা আমার জন্য আসলেই মেমোরেবল। তো যখন নাম অ্যানাউন্স করে, যখন সার্টিফিকেট নেওয়ার সময়, সো আমার সেন্ট্রাল মিশিগানের আরো যারা আহ, আহ, ভাইয়ারা টিমমেটস। আপুরা সবাই এত চিয়ার আপ করতেছিল, আমার প্যারেন্টসও দেখা যায় যে সবার সাথে গ্যালারিতে বসা, তারা খুবই, বিশেষ করে আম্মু খুবই এত খুশি, আসার পরে বলছে যে হ্যাঁ আসলে আহ, হয় না যে সবকিছু তো আসলে মুখে এক্সপ্লেন মানে প্রকাশ করতে হয় না, তাদের চেহারা দেখে বোঝা যাচ্ছিল যে তারা দে আর সো হ্যাপি। আলহামদুলিল্লাহ। আপনার ফ্যামিলি আপনার সাথে ছিল, আপনি আসলেই লাকি। সো আলহামদুলিল্লাহ। আপনার এই যে ফ্যামিলি যে আসলো, ওনারা কি নিজের মতো করেই এসেছে নাকি আপনি এখানে ইউনিভার্সিটি কোনো হেল্প পেয়েছিলেন তাদেরকে আনার ব্যাপারে? আমি তারা যখন অ্যাপ্লাই করে এখান থেকে ইনভাইটেশন লেটার একটা ইউনিভার্সিটি থেকে প্রোভাইড করে, তো আপনি যদি চান যে আমার প্যারেন্টস ইয়ার জন্য আমার কনভোকেশন অ্যাটেন্ড করতে চাচ্ছে, তো তারা একটা ইনভাইটেশন লেটার আপনাকে প্রোভাইড করে। সো এটা আপনি ইন্টারভিউর সময় আসলে সাথে করে নিয়ে গেলে বা সাবমিট করার সময়, হ্যাঁ পেপার সাবমিট করার সময় করলে ডেফিনেটলি এটা হেল্প হয়। তো এটা জি আমাদের দর্শকদের জন্য জানানোর জন্য জি আমি জি জি কোশ্চেনটা জি জি করেছি যে জি অবশ্যই এটা জেনে রাখা উচিত যে আপনি যদি ইউএসএ তে কোনো সময় ব্যাচেলার্স বা মাস্টার্স করতে আসেন, জি কনভোকেশন ডে কোনো তাদের কাছে ইটস লাইক আ বিগ অ্যাচিভমেন্ট, অ্যান্ড সেই জন্যই তারা চায় যে এখানে তার ফ্যামিলি যেন স্টুডেন্টের সাথে থাকতে পারে। সো আপনি চাইলেই লাইক ইউনিভার্সিটি থেকে একটা ইনভাইটেশন লেটার নিতে পারেন, জি এবং জি যখন আপনি অ্যাপ্লাই করবেন ভিসার জন্য আপনার ফ্যামিলির জন্য, তখন সেই ইনভাইটেশন লেটারটা যদি তারা সাবমিট করে অনেকাংশে ইজি হয়ে যায়। এবং অ্যাজ ফার এজ আই নো মোস্ট অফ দ্য কেসেস লাইক তারা ইজিলি ভিসাটা পেয়ে যায়। জি, এখানে আমি একটু ছোট্ট এক্সপেরিয়েন্স শেয়ার করতে চাই। আমার প্যারেন্টস যখন আব্বু আম্মু আর আমার ভাই যখন ইন্টারভিউতে হয় না, ইন্টারভিউ ফেস করতে গিয়েছে, তারা ইন্টারভিউর জাস্ট একটা কোশ্চেনই করেছে যে রিজন কি যাওয়ার। তো আমার আব্বু তো মেইন অ্যাপ্লিকেন্ট ছিলেন। সো আচ্ছা। আব্বু বলেছে যে আমার মেয়ে ওখান থেকে সেন্ট্রাল মিশিগান থেকে জাস্ট গ্রাজুয়েশন কমপ্লিট হবে, সো কনভোকেশনে অ্যাটেন্ড করতে চাই। সো দ্যাটস ইট, তারা আর কিছু জিজ্ঞেস করে নাই। মানে ওকে। থাকে না একটা জিনিস যে অফকোর্স আমি বলবো না যে এত স্মুথ, ওর তারা পেপার টেপার সবকিছু সাথে করে নিয়ে যাওয়া উচিত। অবভিয়াসলি। কখন কি জি জি কখন কি আম, আহ, মানে হয় না যে চাবে, এটা তো আসলে বলাটা টাফ। ঠিক আছে, তো আমি সাজেস্ট করব যে প্রপার সব ডকুমেন্ট সব পেপারস নিয়ে যাওয়া উচিত যাওয়ার আগে। আহ, আহ, যাতে হয় না যে কোনো একটা কিছু মানে তারা যদি এক্সপেক্ট করে যে আপনার কাছে ওইটা আছে, যাতে এমন না আমরা খালি হাতে গেছি বলতে পারতেছি যে না নাই। আর সো একটু প্রিপারেশন নিয়ে যাওয়া উচিত আর কি ইন্টারভিউর দিন। আচ্ছা। তো আমরা অমনিতে আমাদের প্রোগ্রামের শেষের দিকে চলে এসেছি। জি জি তো জি আপনার লাইক এখনো আছে অনেক স্টুডেন্ট বাংলাদেশে যারা দেখছে এখন এখন, তো অনেকেই আছে যারা চায় হচ্ছে উচ্চশিক্ষার জন্য আমেরিকার মতো ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রিতে আসতে। তো জি জি আপনার পক্ষ থেকে তাদের জন্য যে কোনো ধরনের সাজেশন লাইক কিছু মাস্ট ডু থিংস, লাইক আপনি বলছিলেন যে ড্রাইভিং শিখে আসা অথবা বেসিক রান্না শিখে আসা, এই ধরনের জি কোনো মাস্ট ডু থিংস আপনি যদি শেয়ার করতে চান, অবশ্যই সেটা তাদের উপকার হবে। আমি বলবো এখন অনেক সময় হয় না স্টুডেন্টরা বাইরে পড়তে আসতে, বিশেষ করে ইউএসএ তে আসতে চায়, তাদের প্রতিটা স্টুডেন্টের একটা স্বপ্ন থাকে। সিচুয়েশন আসলে আম, অনেকে ভাবে না যে সিচুয়েশন ভালো যাচ্ছে না, অ্যাপ্লাই করা উচিত না, করবো কিনা। আমার কথা হলো যে আসলে আহ, চেষ্টা করে যাওয়া উচিত, মানে থেমে থাকা উচিত না। আহ এক তো লাকের ব্যাপার আছে, প্লাস হচ্ছে যে একটা প্রিপারেশনের ব্যাপার আছে, আর উপরে আল্লাহ তো আছেনই সাপোর্ট করার জন্য। তো চেষ্টা চালায় যাওয়া উচিত। আর সাজেশন বলতে গেলেও যে আমি যেটা বলতেছিলাম যে একটু স্টাডি করে আসা উচিত,
কোন সাবজেক্টে আসলে পড়তে আসতে চাচ্ছে, ব্যাকগ্রাউন্ড হিসাবে যার যার প্রতিটা স্টুডেন্টের তো ব্যাকগ্রাউন্ড আলাদা থাকে। রাইট। সো ওই হিসাবে একটু স্টাডি করে যে তার জন্য বা এখন মার্কেটে কোন সাবজেক্টগুলোর জন্য হয় না কম্পিট করার পর জব ফ্যাসিলিটিস বেশি, তো সেই অনুযায়ী একটু স্টাডি করে আসা উচিত। আরেকটা জিনিস আমি বলতে চাবো যে মেন্টালি একটু স্ট্রং হয়ে আসা উচিত, যে আসলে অনেক কিছু ফেস করতে হয় এখন এই 1 ঘন্টার আসলে এক ঘন্টায় সব বলে শেষ এক করা যায়। ঘন্টায়, হ্যাঁ হ্যাঁ, এই 3.5 বছর আমি বললাম না, 3.5 বছরে দেখা গেছে প্রতিটা দিনই নতুন নতুন কোনো কিছু চ্যালেঞ্জ ফেস করতে হয়েছে। সো মেন্টালি ওইভাবে স্ট্রং হয়ে আসতে হবে যে বাকি পথটা নিজেরই চলতে হবে, প্রতিটা দিন প্রতিটা মুহূর্ত। আসলে কেউ কিছু, অফকোর্স সবাই হেল্প করে, একজন আরেকজনের পাশে থাকে, ঠিক আছে, বাট মেন্টাল সাপোর্ট কিন্তু নিজেকে নিজেরটা দিতে হয়। ঠিক আছে, এই এই জিনিসটা আমি প্রতিটা স্টুডেন্টকে বলবো যে তারা যেন মেন্টালি একটু প্রিপেয়ার্ড হয়ে তারপরে অ্যাপ্লাই গুলা করে। আর বাকিটা তো অফকোর্স নিজের চেষ্টা, আল্লাহর আল্লাহর একটা হুকুম থাকতে হয়, আর একটা লাকেরও ব্যাপার আছে, সবকিছু মিলে আসলে প্রতিটা স্টুডেন্টেরই হোপ কখনো ছাড়া উচিত নয়। হোপ থাকলে দেখা যায় দুনিয়ার সবকিছুই পাওয়া যায়। সো হোপটা কখনোই হারানো উচিত না। এই আর কি। ধন্যবাদ আপনাকে। জি জি জি। দর্শক, আহ আমরা শুনছিলাম রেজনার কথা, তার আমেরিকাতে প্রথম দিকের ঘটনা বা তার 3.5 বছরের স্ট্রাগল। তার কথা মতো তার থেকে যেটা জানলাম যে 3.5 বছর প্রতিদিনই উনি নতুন করে শিখেছেন এবং উনি একটা জিনিস সবসময়, রাইট, এখনো শিখে যাচ্ছেন। এখনো শিখে যাচ্ছে। উনি উনি একটা জিনিসে বিশ্বাস করতেন যে মেন্টালি স্ট্রং থাকতে হবে, এবং ওনার কথা হচ্ছে যে যদি আপনার পথে কোনো বাধা আসে অবশ্যই সেখানে কোনো না কোনো লাইক সলিউশন থাকে, এবং সেই সলিউশনটা খোঁজাই হচ্ছে তার লাইক নিজের প্রতিটি মানুষের পার্সোনাল দায়িত্ব। তো এই ছিল আজকে রেজনের স্ট্রাগলের কথা। তার বিজয়ের গল্প আছে, সেই বিজয়ের গল্প আমরা হয়তো বা আজকে শোনাতে পারিনি আমাদের সময় স্বল্পতার কারণে। তার বিজয়ের গল্প নিয়ে আমরা আরেকদিন আসবো ইনশাআল্লাহ। সবাই আমাদের জন্য দোয়া করবেন, রেজনার জন্য দোয়া করবেন। রেজনা, জি। আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য, দর্শকদেরকে সময় দেওয়ার আপনাদেরকেও জন্য। অনেক ধন্যবাদ, দর্শকদেরকেও অনেক ধন্যবাদ। আমার জন্য দোয়া করবেন যেন সামনের পথগুলো আমার জন্য আরো স্মুথ হয়ে যায়। আর আমি যেন যেই হয় না আশা নিয়ে বা Right. যেই যেই ইয়ে নিয়ে আমি এখানে আসা, একা থাকা, সেই জিনিসগুলো আমার জন্য যেন আরো ইজি হয়ে যায়। অবশ্যই সেই দোয়া থ্যাংক আমার আমার পক্ষ থেকে থাকলো, এবং আমি জানি আমার দর্শকরা আপনার জন্য সেইভাবে দোয়া করবে ইউ। ইনশাআল্লাহ। জি 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 জি, ইনশাআল্লাহ। ধন্যবাদ আপনাকে, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম দর্শক, আসসালাম। আমরা আবার ফিরে আসবো ইনশাআল্লাহ নতুন কোনো পর্বে, নতুন কোনো স্ট্রাগলের কাহিনী হাতে নিয়ে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম।